অনেক সময় দেখা আমাদের ক্লায়েন্টরা মনে করেন যে লিড না করলে হয়তো সাস্টেইনেবল বিল্ডিং হয় না। এটা আসলে ভুল কথা। সাস্টেইনেবল বিল্ডিং ডিজাইন, ইউ ক্যান ডিজাইন সামথিং হুইচ ইজ সাস্টেইনেবল। কনস্ট্রাকশন সাথে সাস্টেইনেবিলিটি ইস্যুটার একটা বিশাল লিঙ্ক আছে। সুধীমণ্ডলী, সবাইকে আমাদের বিল্ডিং টেকনোলজি উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই পডকাস্টের অনুষ্ঠানে আজকে সেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আর্কিটেক্ট নাজলি হোসেন, ওনাকে আমরা আমন্ত্রণ করেছি এবং এই আলোচনার ভিতরে স্বাগত জানাচ্ছি। নাজলি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওকে, আজকে আমার গল্পে চলে যাই তাহলে। শিওর। নাজলি, আমি একটু নিজেই বলে নিই, ইন্ট্রোডাকশন নিজেটা নাজলি নিজে দেওয়াই ভালো, তাও আমি একটু বলে নিচ্ছি। এখন মোটামুটিভাবে কিন্তু একটা সিনিয়র লেভেলের আর্কিটেক্ট, তো কথা বলতে আমার একটু ভয়ই লাগে আর কি, বিকজ 2007 এসে উনি গ্র্যাজুয়েশন করেছেন বুয়েট থেকে, এবং খুবই ইন্টারেস্টিংলি বিইং এ আর্কিটেক্ট শি হ্যাজ ওয়ার্কড অ্যাজ এ কনসালটেন্ট ফর লিড সার্টিফিকেশন। হোয়াট ইজ লিড সার্টিফিকেশন আমরা যাব, অ্যান্ড তার থেকেও আরও একটু ইন্টারেস্টিং হচ্ছে যে উনি কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের উপরে পড়াশোনা এবং কাজ করছেন বিইং অ্যান আর্কিটেক্ট, যেটা কিন্তু না সাধারণত ইঞ্জিনিয়াররা করে থাকে। তো আজকে সেটাই ওনার কাছ থেকে শুনে আমরা আর একটু নিজেদের এনলাইটেন করব। যদিও আমি নিজে কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য পার্ট অফ মাই স্পেশালাইজেশন ইজ, বাট আমাদের সব ক্লায়েন্ট এবং আমাদের কলিগদের জন্য এবং আমার নিজের জন্য জানার তো শেষ নেই। তো নাজলি, তুমি বলছি, হ্যাঁ, তুমি আমরা এটা দিয়ে আরম্ভ করি যে মানুষজন মধ্যে আমি যখন মানুষজন বলি মানে আমার অনারেবল ক্লায়েন্ট এবং কাস্টমার যারা আছে তাদের কথা বলি। তো ওনারা প্রায় যিনি কিনতে আসেন কিংবা জমি দিয়ে যিনি ডেভেলপ করতে আসেন বলে যে ঠিক আছে, সবই ঠিক আছে ভাই, আমার একটা শর্ত আছে, এটা রাখতেই হবে। কি সেটা? আমার বিল্ডিংটা যেন ফেয়ার ফেজ হয়। এই ফেয়ার ফেজ হতেই হবে কেন? হলে কি হয়? এটার অ্যাকচুয়ালি বলতে কি বোঝায় ছোট্ট করে যদি হলেও তুমি আমাদের একটু বুঝিয়ে বলো, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হওয়া উচিত নাকি উচিত না, বা কখন হওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ স্যার। ফার্স্ট অফ অল বিটিআইকে অনেক ধন্যবাদ যে এরকম একটা সুন্দর একটা পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য। তো স্যার যেটা প্রশ্ন করলেন এটা আসলে আমরা দেখতে পাচ্ছি ইদানিং আমাদের ক্লায়েন্টরা আপনাকে যেমন করছে, আমাদের কাছেও যারা ক্লায়েন্ট আসে ওনারাও করেন যে আমার ফেয়ার ফেস কংক্রিট সহ বিল্ডিংটা দরকার। তো এক্ষেত্রে আসলে আমি বলবো যে খুব ইদানিংকালে আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল বিল্ডিংয়ে দেখতে পাচ্ছি, খুব সাধারণভাবে যদি বলি, যে একটা কংক্রিট ফেসেড একটা ওয়াল, যেটা দেখতে মনে হচ্ছে একটা কংক্রিট ওয়াল, একটা বড় কংক্রিট ওয়াল উঠে গেছে পুরো বিল্ডিং জুড়ে। তো এই যে কংক্রিট ফেসটা, এটা বানাতে গেলে তো আসলে টেকনিক্যাল পর্যায়ে অনেক কিছু লাগে, সেটা আমরা না যাই, সাধারণ ক্লায়েন্টদের জন্য বলি। সো দেখতে আমরা দেখি যে একটা কংক্রিট ফেসেড ওয়াল যেটা খুব টেক্সচার্ড উইথ কংক্রিট ফেস, খুব র টেক্সচার থাকে, তো এটাকে আমরা ফেয়ার ফেস বলছি। অনেক সময় আমরা এটা অ্যাসকাস্ট বানাই সাইটে, অনেক সময় থাকে আমরা ব্রিক ওয়ালের উপরে কংক্রিট প্লাস্টার করে আমরা ফেয়ার ফেস প্লাস্টার বলি ওটাকে, ওভাবে করেও ফিনিশটা আনি। তো এক্ষেত্রে ক্লায়েন্টদের একটা পছন্দের জায়গায় এটা চলে যাওয়ার পিছনে আসলে একটা কারণ আমি প্রধান ধরে নিই, সেটা হলো যে অনেকেই ডিজাইনে কন্টেম্পোরারি আর্কিটেকচারে আসলে আমরা খুব ক্ল্যাডিং বা খুব চকচকে ফেসিং ওই জায়গাগুলো পছন্দ করি না। সো অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমি বলবো আমরা আসলে অনেক দিন ধরে এটা নিয়ে এক্সপ্লেন করছিলাম যে ব্রিক এবং ন্যাচারাল আর কি করা যেতে পারে যেটা খুব ন্যাচারাল টেক্সচার। তো সেক্ষেত্রে আর্কিটেক্টরা অনেক সময়ই দেখা যাচ্ছে এই ধরনের রাফ টেক্সচার কংক্রিট ওয়াল তৈরি করছেন, যেটা সিটিস্কেপে আমরা দেখতে পাচ্ছি খুব বড় আমাদের ভালোও লাগছে যে খুব চকচকে কিছু না, খুব ন্যাচারাল, লাইট পড়লে খুব ন্যাচারাল একটা টেক্সচার দেখা যায়, দেখলেই মনে হয় যে একটু ধরে দেখি। সো এই যে জিনিসটা, এবং আমরা অনেক সময় খুব সাধারণ ভাষায় বলি যে মাখনের মতো, তো এরকম যে ব্যাপারগুলো চলে আসে, তখন এটার সাথে আমাদের একটা
আমি বলবো মাইন্ডসেটে একটা বন্ডিং চলে আসে যে আমি একটা সাধারণ মানুষ, আমি একটা বিল্ডিংয়ের পাশ দিয়ে যাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে যে একটা গাছ, একটা তার মধ্যে একটা টেক্সচার, একটা ওয়াল উঠে গেছে। তার মানে আমরা কি বলতে পারি যে এটা নেচারের সঙ্গে অনেকখানি খাপ খেয়ে যায়, কারণ শুধু তো ফেয়ার ফেস ওয়ালটাই হবে না, সেটার সঙ্গে সঙ্গে আশেপাশে সে কাঠের কিছু কাজ, গ্লাসের কিছু কাজ অ্যান্ড ল্যান্ডস্কেপিংয়ের পুরো জিনিসটাই তোমরা এটা কনসিডার করে করো। বাট আই এম শিওর যে সব জায়গায় কিংবা সব ধরনের স্ট্রাকচারই যেটা মানাবে এরকম তো না। তো নিশ্চয়ই তোমরা নিজের থেকে চিন্তা যখন করো যে হ্যাঁ এরকমই হওয়া উচিত, তখনই তোমরা এটা রেকমেন্ড করো, কিন্তু এটাকেই হতে হবে এটা আগের থেকে ডিসাইড করে নিশ্চয়ই রেকমেন্ড করো না। স্যার আমি এখানে একটু অ্যাড করি, সেটা হলো যে এটা খুব সাধারণের ভাষায়, যেমন আমার পছন্দ অপছন্দের যে ব্যাপারটা আপনি যেটা বললেন আপনার ক্লায়েন্ট আপনার কাছে চাচ্ছে, স্থপতিরও কিন্তু একই সাথে পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকে। সো ওই ব্যাপারটা মিলিয়ে তখন দেখা যাচ্ছে আপনি যেটা বললেন যে সাথে হয়তো একটু গ্লাস আসছে, একটু ল্যান্ডস্কেপ আসছে, একটু কাঠের কাজ আসছে, সব মিলিয়ে যখন খুব আমি বলবো কোঅর্ডিনেটেড একটা স্থাপত্য হয়, তখনই কিন্তু মানুষের মানে দর্শনটা অনেক বেশি মানে দৃষ্টি আকর্ষণীয় হয়। এবং পরবর্তীতে দেখা যায় যে আমি মাথার মধ্যে ওটা নিয়ে রাখি যে আমার যখন একটা স্বপ্নের বাড়ি হবে ওইখানে আমি একটা ওয়াল এরকম দেখতে চাই। বাট এখানে একটা পজিটিভ নেগেটিভ ব্যাপার আছে, যেটা আমাদের আসলে কম্প্যারিজন করার ব্যাপার আছে, যেখানে আমি বলবো যে হিট গেইনের একটা ব্যাপার চলে আসে। তো আমরা স্থপতিরা অবশ্যই আমরা চেষ্টা করি যে যখন আমরা বিল্ডিং ডিজাইন করি, এটা কোন দিকে এই ওয়ালটা হচ্ছে, ওয়েস্ট ফ্যাসাদে হচ্ছে না নর্থ ফ্যাসাদে হচ্ছে, এবং রিফ্লেকশনে আমার হিট গেইনটা কতটুকু হচ্ছে, এটা মাথায় রাখতে। কিন্তু হয়তো সাধারণের দৃষ্টিভঙ্গি থেকে মনে হয় যে আচ্ছা মেইন রোড দিয়ে যাচ্ছিলাম, একটা বিল্ডিং দেখলাম খুব সুন্দর, হয়তো উনি অতটা বুঝতে পারছেন না যে আমরা কেন এটা ব্যবহার করছি। কিন্তু আমরা যখন ব্যবহার করি তখন অবশ্যই এটা মাথায় রাখি যে হিট গেইন, আমরা যে শহরের যে হিটটা বেড়ে যায় এটার জন্য কিন্তু ম্যাটেরিয়াল একটা বিশাল ব্যাপার। তো এইটার সাথে একটা সামঞ্জস্য করে আর্কিটেকচারটাকে ডিজাইন করা, তো এই ব্যাপারগুলো আসলে হয়তো বা সাধারণ মানুষ হিসেবে ক্লায়েন্টরা অতটা বোঝেন না, বাট আমরা খুব সচেতনভাবেই ব্যাপারটা নিই আর কি। হ্যাঁ, বাট দায়িত্বটা কিন্তু আমাদেরই, যে আমার যে এন্ড ইউজার আছে তার কাছে পুরো জিনিসটা এক্সপ্লেন করে দেওয়া, অফকোর্স যে একটা জিনিস দিয়ে দিলেই হলো না, জি সেটা দিয়ে দেওয়ার সঙ্গে এনাফ যুক্তি আছে, এবং সেই যুক্তি তাকে যেটা একটা কমফোর্ট জোনে রাখে, চোখের দৃষ্টিতেও সুন্দর লাগে, অ্যাট দ্য সেম টাইম ভিন্নতর একটা রূপও ধারণ করে। ইভেন আজকাল খুব দামি গাড়িতেও আমি মাঝে মাঝে দেখেছি, আমি বারবার গাড়ির কথা নিয়ে আসি বিকজ দ্যাটস ওয়ান অফ মাই প্যাশন। সো দামি গাড়িতে সেদিন দেখলাম ম্যাট ফিনিশ দিয়েছে। আচ্ছা সো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে এত একটা চকচকা গাড়ি তো একটা চকচকা হয়, তাই না? শাইনি জিনিস থেকে এখানে ম্যাট ফিনিশ দেওয়াতে অফকোর্স এটা তার শখ, বাট সে কিন্তু এটার নেগেটিভ জিনিসগুলি খেয়ালই করেনি আর কি। তুমি এইমাত্র যে কথাটা বললে, স্পেশালি আমাদের ক্লাইমেট কন্ডিশনে যেখানে ধুলা অনেক বেশি আর কি। তো তাহলে আমরা কনক্লুশনে আসতে পারি কি, যে শুধু ফেয়ার ফিনিশ দিতেই হবে এটা না বলে, যে যদি এটাকে সব দিক দিয়ে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে এখানে আমরা ফেয়ার ফিনিশ দেব, অবশ্যই আর যদি না হয় তাহলে উইল গিভ হোয়াট এভার জি কমেন্সারেট ওটার সঙ্গে সামঞ্জস্য হয় সেই জিনিসই দেওয়া উচিত। তাহলে ফেয়ার ফিনিশের পরে যে জিনিসটা মানে আমরা ফেস করে থাকি সেটা হলো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। বিকজ ফেয়ার ফিনিশ ইজ দ্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। আমি প্রথম ফেয়ার ফিনিশ অ্যাজ এ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আমি করি ইন 1982 বিসিআইসি বিল্ডিংয়ে, দিলকুশা কমার্শিয়াল এরিয়া। ইট ওয়াজ সো ডিফিকাল্ট ফেয়ার ফিনিশ করা বিকজ আনডিউলেশন, তারপরে বাবল বের হয়ে আসে, ফিনিশ অ্যাকচুয়ালি হওয়ার কথা তো একদম অরিজিনাল পাথরের মতো, তো ওটার কাছাকাছি যাওয়া ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড এক্সপেন্সিভ। তো ওভার দ্য টাইম অফ দিস 40 years দেখা গেছে যে অনেক ইমপ্রুভ করে গেছে। তো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের ব্যাপারে কেন আমি কথাটা বলছি সেটা হচ্ছে যে একটা বিল্ডিং কিংবা একটা স্ট্রাকচার যখন বানানো হয়, হোক কমার্শিয়াল কিংবা রেসিডেন্সিয়াল বা শপিং মল, হোয়াট এভার ইট ইজ, বিল্ডিং তো থাকবে, স্ট্রাকচারে যদি সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু এটার অ্যান্সিলারি সিস্টেম যেগুলি আছে, অ্যান্সিলারি সিস্টেম বলতে আমি সাপোর্ট সিস্টেম যেগুলি বলছি আর কি, অর্থাৎ এমইপি যেটাকে আমরা বলি আর কি। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্লাম্বিং অ্যান্ড অল দিস থিং, ইলেকট্রিক্যাল, তো
একটা সময় জিআই পাইপ ব্যবহার করা হতো, তারপরে সেখান থেকে এখন ইউপিভিসি, মানে যেটাকে আমরা প্লাস্টিকেরই একটা শক্ত বহনকারী, পানি বহনকারী এবং যেটা ভেতরে করোশন হয় না, মরিচা ধরে না, সেটা অনেক পপুলার হয়ে গেছে। বাট আগেকার দিনের বিল্ডিং অনেক আগে এসে মতিঝিল ল্যান্ড, আজিমপুর কলোনি টাইপ বিল্ডিং যেগুলি, সেগুলি তো সব বাইরে দিয়ে থাকতো, ওটা মেনটেনেন্স করার জন্য খুলে ফেলে নতুন একটা লাগিয়ে দিলেই হতো। এখনকার বিল্ডিংয়ে তো সব তো কনসিল্ড, উইচ ইজ ফাইন, কিন্তু ওটা রিপেয়ার করা যায়, কিন্তু খুলে বের করা ইজ ভেরি ভেরি টাইম কনজিউমিং অ্যান্ড কস্টলি ব্যাপার। সো এখন কেউ জিআই পাইপ দিয়ে করে ফেলেছে 25 বছর আগের বিল্ডিং, এখন উনি চান ওটাকে ইউপিভিসি কিংবা এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে করবে। সো এটা আইদার সম্ভব না, কিংবা অনেক টাইম অ্যান্ড কস্ট ইনভলভমেন্ট। তো সেই ব্যাপারে আর্কিটেকচারালি হোয়াট ইজ ইউর সাজেশন, যে কী করা যায়, যে হ্যাঁ এখানে থেকেই আমি সাস্টেনেবিলিটিতে আসছি, বিল্ডিংটা স্টিল সাস্টেনেবল থাকে। হ্যাঁ, শুধু বয়স বিল্ডিংয়ের বেঁচে থাকলেই হলো না তো, চলাফেরাও যাতে করতে পারে, সেটা, সেই ব্যাপারে একটু কিছু বলবে? হ্যাঁ, অফকোর্স এই জায়গাগুলো তো আসলে আমাদের মানে আমি বলবো ভবিষ্যতের বিল্ডিংয়ের জন্য খুবই চিন্তার বিষয়। কারণ আমাদের যে চাহিদা এবং আমাদের যে টেকনিক্যাল, যেটা আপনি বললেন যে সাস্টেনেবল হতে হবে, এটা নিয়ে আপনি যেভাবে ভাবছেন এভাবে সবার ভাবতে হবে আসলে। কারণ আমরা অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমরা কিন্তু চাই যে আমার যে বিল্ডিংটা থাকবে সেটা যদি 100 বছরও থাকে আমি সেমভাবে যেন মেনটেন করতে পারি, এবং যুগের সাথে তাল মিলিয়ে আমার যদি কখনো চেঞ্জ করতে হয়, বিকজ আফটার 20-25 ইয়ার্স অফকোর্স আপনার এই মেকানিক্যাল প্লাম্বিং সিস্টেমগুলো একটু সমস্যা দেখা দিবেই। সো তখন আপনি কি পুরো বিল্ডিং ভেঙে ফেলবেন? তা তো না। তখন আপনি ইউ হ্যাভ টু হ্যাভ সাম কাইন্ড অফ স্পেস যেখানে আপনার ওই জায়গাটা চেঞ্জ করার অপশন থাকে। অ্যাবসলিউটলি, মানে এখন এই বিল্ডিংগুলিতে কিন্তু নাই। হ্যাঁ, সো আমি জাপানে দেখেছিলাম, আমার কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট একটা ট্রেনিং নিয়েছিলাম, তো ওখানে দেখলাম যে ওরা সিঙ্গেল সারফেস টয়লেট করে, যেখানে আপনার উপরের যে লেয়ারটা থাকে এটা কিন্তু পিভিসি লেয়ার। সো এখানে আপনার ভিতরে যে কনসিল লেয়ারটা খুব চাইলেই ওই পার্ট বাই পার্ট খুলে আপনি কনসিল লেয়ারটা চেঞ্জ করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে একটা জায়গায় আমাদের সাথে তফাৎ আছে, সেটা হলো যে একটু জায়গা বেশি লাগে। লেটস সে টয়লেটে আমার হয়তো উইথ যদি 10 ফিট থাকে, সেখান থেকে লেংথ যদি 10 ফিট থাকে, লেংথ থেকে হয়তো আমার 1.5 ফিট 2 ফিট জায়গা ছেড়ে দিতে হবে ফর দ্যাট ডাক্টিং স্পেস। তো এই জায়গাগুলো আসলে আমরা যদি এগিয়ে আসি, যেমন আপনি কনসার্ন হচ্ছেন, আমিও কনসার্ন, আমরা যদি এগিয়ে আসি তাহলে এই নতুন ইনোভেশনগুলো কিন্তু করা সম্ভব। দেয়ার আর ওয়েজ। ওয়ার্ল্ড আর্কিটেকচার এখন এগুলো অনেক অন্যদিকে চলে গেছে। আমরা যদিও অ্যাজ অ্যান আর্কিটেক্ট খুব ডিটেইলে যাই না, বাট আমরা সাজেস্ট করি ক্লায়েন্টকে যে আপনি এটা করেন। তো ইফ দেয়ার আর নেসেসিটি অফকোর্স দ্যাট উড বি গ্রেট। কারণ আপনি একটা বিল্ডিং কিনছেন, সেটা 100 বছর স্থায়ী হলে পুরো টাইম আপনি যে কোনো সময় চাইলে টেকনোলজি চেঞ্জ করতে পারছেন, দ্যাট উড বি গ্রেট। আমি কিন্তু অ্যাড করতে পারি এখানে? অফকোর্স। আমার অ্যাড করাটা হচ্ছে যে আর্কিটেকচারালি মানে খুব কমপ্লিকেটেড জাপান পর্যন্ত আমরা এখনো যেতে পারবো না, বিকজ আমাদের সোশ্যাল সিস্টেমও ডিফারেন্ট। তো আর্কিটেকচারালি ধরো রেস্টুরেন্টগুলিতে কিংবা কমার্শিয়াল বিল্ডিংগুলিতে এখন দেখা যায় যে এখন আর ফল সিলিং দেওয়া হয় না। হ্যাঁ, এবং ইভেন বাথরুমের ভিতরেও তোমার ফল স্ল্যাব কিছু দেওয়া হয় না, যে কারণে ওই নেটওয়ার্কিংটা যেটা থাকে পাইপস অ্যান্ড অন্যান্য জিনিসের, সেই ফিটিংগুলিকে জাস্ট খুলে নিয়ে আসা যায়। সো বেসিক্যালি ওই মতিঝিল কলোনিরই রেপ্লিকা, বাট মেড ইন এ নিউ ওয়ে, যেটাকে আর্কিটেকচারালি একটা আর্টিস্টিক লুক দেওয়া হচ্ছে, এবং মানুষজন কিন্তু এটা আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এবং আমিও আশা করব যে আমাদের যারা ইউজার তারা ওটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে যেমন আমরা একটা কাজ করি, ধরেন আমার যতটুকু না হলেই না অতটুকু জায়গা ঢেকে দেওয়া, বাকি পার্টটাতে আমরা হাইটটা বেশি রাখা। যেমন টয়লেটের কথা যখন বললেন, যে টয়লেটে আমার প্লাম্বিং লাইনটা কিন্তু সব জায়গায় ছড়ায় থাকে না, সো ইটস লাইক কাইন্ড অফ সিনক্রোনাইজড একটা জায়গা। সো ওখানে যদি আমি শুধু একটা এরিয়াতে আমার স্ল্যাব যেখানে আমার লাগে যে কনসিল পার্টটা হাইট করার দরকার, আমি হয়তো পিভিসি সিলিং দিচ্ছি, একদম পার্মানেন্ট কোনো স্ট্রাকচারে যাচ্ছি না, তখন ইউ ক্যান ইজিলি চেঞ্জ। ইভেন অনেকে মনে করে যে ফল স্ল্যাব দিলে আমি ফল স্ল্যাবের উপরে
হয়তো গিজারটা রাখতে পারি বা আদার্স। এখন গিজারও এত আধুনিক চলে আসছে যে আপনি গিজারও খুব সুন্দর লাইক ফিচার কাইন্ড অফ জিনিস হ্যাঁ বাইরেই ঝোলাতে গিজার ওই ওয়াল হ্যাং গিজারেও দিয়ে দিলে জি। পরেও খারাপ লাগে না জি জি দেখতে। ভালো লাগে দেখতে। দ্যাটস আনাদার হাইটেক জিনিস আর কি। সেটাই, এখন সেটাই। চেহারাটা একটু ডিজিটাইজ হয়ে গেছে, so ইভেন বেসিনের স্পেসটা তখন যদি একটু হাই আপ থাকে তখন তো একটা হ্যাঙ্গিং লাইট দেওয়া হয়, অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর লাগে। অনেক সময় অনেকে টয়লেটে একটু হালকা গ্রিন You're right. করে, সো ওই জায়গাটা কিন্তু তখন আরো বেশি খুব সুন্দর একটা স্পেস তৈরি হয়ে যায়, একটা লাইক আ নর্মাল রুম। ইটস নট লাইক আ বদ্ধ জায়গা যে 7 ফিট হাইট হতে হবে না আদার্স। রাইট। সো তাহলে আমার মনে হয় যে আমাদের নেক্সট ডিজাইনগুলিতেও এগুলি আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করলে এবং আমাদের ইউজার যারা আছেন তারা যদি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, দ্যাট কুড বি এ রেভলিউশনারি চেঞ্জ। রেভলিউশনারি চেঞ্জ। শিওর। তো তাই যদি হয় তাহলে স্মার্ট বিল্ডিংয়ের কথা বলতে হয়। স্মার্ট কথা তো এখন খুব বেশি চালু হয়ে গেছে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ স্মার্ট ইন টার্মস অফ বিল্ডিং is really in terms of use. যে you want to do something, ওই দিন তো চলে আসছে আর কি। The building will talk to you or you can talk to the building. So if you want to communicate with the building, সেই ক্ষেত্রে স্মার্ট বিল্ডিংয়ের যেহেতু you are working with that aspect, কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়? স্মার্ট বিল্ডিং ইজ লাইক আমি বলবো যে খুব ট্রেন্ডি ওয়ার্ড এখন, যে আই ওয়ান্ট টু ডু সামথিং উইচ ইজ স্মার্ট। তো সেক্ষেত্রে আমরা লাইফস্টাইলের ক্ষেত্রে বলেন বা আমরা অ্যাজ আ নেশন বলেন, সব কিছুতে আমরা স্মার্ট হতে চাই কিন্তু সন্ধান করে। তো বিল্ডিংয়ের ক্ষেত্রে এখনও স্মার্টনেসটা আমরা সবাই আউটলুক থেকে দেখি যে আচ্ছা মেবি কন্টেম্পোরারি স্টাইল, যেটা একটু গ্লাস, একটু টেক্সচার, খুব ক্ল্যাডিং থাকবে না, এরকম বিল্ডিংকে স্মার্ট বিল্ডিং বলছে। এটা হলো এক সাধারণের ভাষায়। বাট আমি যদি টেকনিক্যাল দিক থেকে বলি, স্মার্ট বিল্ডিং ইজ আ বিল্ডিং যেখানে আপনি অ্যাকচুয়ালি কন্টেম্পোরারি লুক হবে এবং টেকনিক্যাল ব্যাপারগুলো থাকবে হলো কিছুটা টেকনোলজির সামঞ্জস্য, Of course. সাপোর্ট আপনাকে নিতে হবে। Of course. আমরা যদি বলি বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম ওর খুব সেন্সর বেস কিছু লাইট, সো পুরোটা মিলিয়ে আমি একটা অ্যাসপেক্ট বলবো না, এটা অ্যাকচুয়ালি পুরোটা মিলিয়ে। এবং এখানে একটা বড় রোল প্লে করে যে আমি যদি গ্রিন বিল্ডিং অর সাস্টেইনেবল বিল্ডিং বলি, সেটা মোর টুয়ার্ড স্মার্ট বিল্ডিংয়ের সাথে কানেক্টেড। হ্যাঁ, আমার একটা এক্সাম্পল আছে। এক্সাম্পল না, আমার একটা এক্সপিরিয়েন্স আছে। সেটা হলো আমি নিজে আমার এনার্জি কনজারভেশনের জন্য টয়লেটগুলিতে মোশন সেন্সর লাইট লাগানো, অর্থাৎ জাস্ট এক্সপ্লেন করার জন্য আর কি, যে ওয়েন ইউ এন্টার দ্য টয়লেট the light Light will on. go on and after a certain period of time the light goes off. হ্যাঁ, Of course there is a problem because you have to you move. you have to move. তুমি ইউজ করছো, জি। if you don't move it suddenly go it off. becomes dark. তো ওটাকে আবার একটা ব্যাকআপ রাখা হয়েছে, যে ওখানে একটা সর্ট অফ ভেরি লো পাওয়ার ব্যাটারি অপারেটেড লাইট থাকে আর কি, যে এটা পুরো ইয়ে হলে পরেও বন্ধ হয়ে গেলে পরে ওটা জ্বলে একেবারে অন্ধকার হয়ে যায় না। তবে বন্ধু বান্ধবের জন্য আমি মাঝে মাঝে একটু দুষ্টামি করে বলি আর কি, যে ওখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে, সো বি কেয়ারফুল। নাও আর একটা অ্যাসপেক্ট হচ্ছে যে এটা গেল একটা এনার্জি ফর ইলেকট্রিসিটি, আরটা হচ্ছে যে পানি ইউজ করার জন্য, যেটা আমাদের অফিসের গেস্টের বেসিনগুলিতেও আছে, যে সেন্সার্ড ফসেটস আর কি। হ্যাঁ, মানে কল যেগুলিরে আমরা বলি। তো এগুলি দিয়ে তো অনেক জোকস অ্যান্ড ইয়েও করা হয়, যে কলের অন করার জন্য খুঁজে পাচ্ছে না আর কি, সো হাতাহাতি করার পর। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই এটা জেনে যায়, হ্যাঁ, বিকজ কিভাবে দ্য মোর ইউ ইউজ, স্পেশালি পাবলিক প্লেসে তো বটেই, বাট ইট ক্যান বি ব্রট টু ইউর হোম অ্যাজ ওয়েল। Of course. হ্যাঁ, তোমার এত কিছু কষ্ট করতে হবে কেন? কল নিজেই বন্ধ হয়ে যাবে, লাইট নিজেই জ্বলে যাবে। অ্যান্ড ফর দ্যাট ম্যাটার, অ্যাজ ইউ হ্যাভ সেড, যে সেন্সার জিনিসে তোমার বাসার ভিতরে যা যা আছে, বেরোর সময় আর এত কিছু সব লাইট অফ অন আর এগুলি করতে হবে না। সো এই স্মার্ট টেস্টটা কি সাস্টেনেবিলিটিতে আসছি আমরা, আর এটাও কি সাস্টেনেবিলিটির একটা পার্ট? হ্যাঁ, অবশ্যই এটা ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট আমি বলবো। কারণ আমরা এখন সাস্টেইনেবল আর্কিটেকচারকে বা সাস্টেইনেবল ডিজাইন যেটাকে বুঝি,
যদিও সাধারণের কাছে জিনিসটা এখনও মনে হচ্ছে যে একটু একটু বুঝতে কষ্ট হয়। তো আমি যদি খুব সহজে বলি যে স্মার্ট বিল্ডিংটা অ্যাকচুয়ালি আমরা যদি টেকনোলজির সাথে মিলিয়ে ফেলি, সেখানে সাস্টেইনেবল আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি সাপোর্টিং বিল্ডিং টু ডিজাইন সামথিং উইচ ইজ নট টোটালি 90% or 100% টেকনোলজি বেসড। যেটা আমরা যদি বলি প্যাসিভ ডিজাইন বা কিছু, তো সেখানে আমরা চেষ্টা করি যাতে খুব সহজে কম খরচে, ইটস নট এক্সপেন্সিভ, কম খরচে আপনি আপনার বিল্ডিংয়ের খুব কম এনার্জি ব্যবহার করে আপনি আপনার বিল্ডিংটা চালাতে পারছেন কিনা অ্যাজ এ ইউজার। ধরেন আমার যদি 100 টাকা বিল আসতো, এই বিল্ডিংটাতে 70 টাকা বিল আসবে, তাহলে আমার 30 টাকা সেভ হলো। তো এভাবে যদি চিন্তা করি তাহলে আমি কিন্তু ওয়াটারের ব্যাপারটা তো এটা চিন্তা করতে পারি। সেক্ষেত্রে আপনি যে বললেন যে সেন্সর কল, সবসময় ইউ ডোন্ট নিড টু বাই সেন্সর এক্সপেন্সিভ থিং। আপনার এখন অটো ক্লোজার আসছে, যেটাতে আপনি চাইলে টাইমিংটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, 20 সেকেন্ড করতে পারেন। মানে কলটা কিছুক্ষণ জি, পরে অন নিজেই থেকে বন্ধ নিজে হয়ে যে যায়। বন্ধ হবে, আবার আপনি যখন দিবেন আবার অন হবে, আবার নিজে বন্ধ হবে। আবার অনেক সময় হচ্ছে প্রেস করতে হয়, একটা প্রেস করলে আপনি কল ওপেন হচ্ছে, নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে 20 সেকেন্ড পর। সেক্ষেত্রে সুবিধা হলো যে আপনার সেন্সরের, অনেক সময় সেন্সর কল অনেকে বলে হ্যাঁ, যে আপনি sensor করতে ইউজার ফ্রেন্ডলি হয় না, হয় না। এই ধরনের কিছু থাকে, তো ওই জায়গাটা নাই। তো আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু আমাদের লোকাল প্রোডাক্টেও চলে আসছে। মানে আমরা একসময় লোকাল যেসব কলগুলো ব্যবহার করতাম অনেক আগে, সরকারি বিল্ডিংয়ের কথা আপনি বললেন, এখন কিন্তু লোকাল প্রোডাক্টেও এই ধরনের যে ফিচারগুলো চলে আসছে। তো এই ব্যাপারগুলো এখন অনেক সহজলভ্য হয়ে গেছে। তো আমরা যদি বলি যে স্মার্ট বিল্ডিংকে আমরা খুব কঠিনভাবে দেখি হয়তো, যে টেকনোলজি ইউজ করে একটা এক্সপেন্সিভ জিনিস, বাট আমরা গ্রিন বিল্ডিং যেটাকে বলি বা সাস্টেইনেবল বিল্ডিং যেটাকে বলি, এটাতে মোর আমরা চাই কি যে খুব কম সহজে, কম কষ্টে আপনি খুব ইজিলি হ্যান্ডেলেবল একটা প্রজেক্ট যেটা অ্যাকচুয়ালি সাস্টেইন করবে ফর লং টাইম। তো এই জায়গায় আমরা গুরুত্ব দেই আর কি বিভিন্ন ইস্যুগুলোকে। সো হোয়াট ইউ আর ট্রাইং টু সে ইজ, এটা দুটো অ্যাসপেক্ট আছে। একটা হলো যে ইয়েস, একেবারে টেকনোলজি ইউজ করে করা যায়, বাট সেটা সবাই অত কমফোর্টেবল নাও হতে পারে। টেকনোলজি ইজ অলওয়েজ, দের ইজ এ চান্স অফ ফেলিয়ার আর কি। আর একটা করা যায় যে যেটাকে ন্যাচারালি, লাইক ন্যাচারালি আলো বাতাস আগেকার দিনে যেটা ছিল আর কি, এবং সেই মেকানিক্যাল ওয়েতে পানির খরচ কম কিংবা ইলেকট্রিসিটির কম খরচ, সেটাও করা যেতে পারে। হাউএভার ওটার একটা আলাদা চার্মও আছে, হ্যাঁ, আলাদা চার্ম আছে, বিকজ ইউ বিকাম নস্টালজিক বাই দ্যাট। আমি একবার স্পেনে একটা খুব দামি হোটেলে ছিলাম, অ্যান্ড দেয়ার ওয়াজ নো এয়ার কন্ডিশন। সো আমি যখন ফোন করে বললাম যে এয়ার কন্ডিশন কোথায় চলে, তো দেখলাম না। তো তারা এসে ওই ফ্রেঞ্চ উইন্ডোগুলি, উইচ ইজ লাইক 10 ফিট উইন্ডো, মানে 10 ফিট দরজা আর কি, হ্যাঁ, ওগুলি পুরোটা খুলে দিয়েছে। ওদের এখানের ওয়েদারে ওই দক্ষিণা বাতাস যত আসছে, একটা পুরা দক্ষিণ দিক যদি পুরা খোলা হয়ে যায়, নো অবস্টাকেল, তাহলে তো এর থেকে আর ভালো আরামের আর কিছু হয় না। তো সেটা একটা পসিবিলিটি, ডিপেন্ডিং অন দ্যাট পার্টিকুলার হাউজিং ইউ আর মেকিং আর বিল্ডিং ইউ আর মেকিং। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, টেকনিক্যালি আমাদের এআই যেটাকে আমরা বলি, জি, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এখন এই পর্যায়েও চলে আসছে যে ইউ ডোন্ট হ্যাভ টু রিয়েলি গো টু দ্য ডক্টর অল দ্য টাইম, ইভেন ফর ইউর রেগুলার চেকিং, বিকজ দেয়ার আর bathroom features like commode and everything which will diagnose your human extrata ওকে, and give a report. নো মাই গড। The human extrata ইয়ে করে তারা periodical report দেবে, তারাই বলে দেবে যে now it's time for you to go Check. to a doctor unless that you are quite okay. So এটার দুইটা সাইড আছে অফকোর্স। মানে এটা যে আজকে এটা খুব একটা নতুন জিনিস মনে হচ্ছে, বাট থিংস আর মুভিং সো ফাস্ট, হ্যাঁ, যে হঠাৎ করে কিন্তু তুমি দেখবে যে এটা আমাদের দেশেও চলে আসছে অলরেডি, অ্যাকচুয়ালি মানে ইউজ চলে আসছে। এখন আমি এখান থেকে, এটা একদম এক্সট্রিম একটা পর্যায়ে বললাম, এখন এখান থেকে বলো যে তোমার কাছ থেকে শুনতে চাবো, যেহেতু তুমি লিড সার্টিফাইড আর্কিটেক্ট, লিডটা কি, এটা করতে হলে কি করতে হবে, এবং এটা লাভ ক্ষতি কি আছে। ওকে, বিকজ আমাদের এন্ড ইউজার এটা বলে যেটা কি লিড সার্টিফাইড, ওনাদেরও তো জানতে হবে যে লিড সার্টিফাইড হলে কোনটা ভালো কিংবা না হলেও কোনটা হয়। জি জি জি। লিড অ্যাকচুয়ালি একটা রেটিং সিস্টেম মেড বাই ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল।
যেটাকে আমরা USGBC ইউনিং, এটা ইউএসের একটা ওদের একটা অ্যাকচুয়ালি এনজিও কাইন্ড অফ প্রোগ্রাম, মানে ওরা খুব সেলফ ইয়েতেই খরচে ওরা প্রোগ্রামটা শুরু করে 90s দিকে, যে আমরা সাস্টেইনেবল অ্যাসপেক্টগুলোকে চিন্তা করে বিল্ডিংকে একটা রেটিংয়ের ভেতরে আনবো, যে রেটিংটা এমন হবে যাতে বিল্ডিংয়ের যে অ্যাসপেক্টগুলো নিয়ে বিল্ডিংটা চলে, সেখানে ইনডোর, আউটডোর, এয়ার, এনার্জি, ওয়াটার, ট্রান্সপোর্ট, ইউজার, সাস্টেইনেবল সাইট সব কিছু থাকবে। এগুলোর মধ্যে কিছু নাম্বারিং করা, লাইক নাম্বার দেওয়া, 110 একটা টোটাল পয়েন্ট, 110-এ আমি 40 পেলে এটা একটা সার্টিফাইড, 50 পেলে একটা এরকম। সো এই যে রেটিং সিস্টেমটা, এটা ওয়ার্ল্ডে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের রেটিং সিস্টেম আছে। লিড সার্টিফিকেশনটার লিডের অ্যাপ্রিভিয়েশনটা হলো লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। সো এখানে এনার্জি আছে, এনভায়রনমেন্ট আছে, ডিজাইন আছে। সো এই যে অ্যাসপেক্টগুলো নিয়ে এই যে রেটিং সিস্টেমটা হলো, এটা অ্যাকচুয়ালি বিল্ডিংকে সার্টিফাই করার একটা উপায়, যে বিল্ডিংটা সাস্টেইনেবল অ্যাসপেক্টগুলোতে কতটুকু এগিয়ে আছে এটাকে জাজ করার একটা উপায়। ইটস নট নেসেসারি যে আমি যদি একটা সাস্টেইনেবল বিল্ডিং ডিজাইন করি এটাকে সবসময় আমি রেটিংয়ের পাল্লায় ফেলে মাপবো, তা না। বাট এটা একটা রেটিং, এখানে কিছু সুবিধা অসুবিধা আছে। ইটস আ কমার্শিয়াল থিং। যখন ধরেন আপনি কাউকে একটা বিল্ডিং সেল করছেন, আর কেউ একটা বিজনেস এন্টিটি স্পেসটা কিনছে, সো হি মাস্ট নো যে ওয়ার আই অ্যাম উইথ রেসপেক্ট টু সাস্টেইনেবল অ্যাসপেক্টস। এইটাই হলো সামারি। অনেক সময় দেখা আমাদের ক্লায়েন্টরা মনে করেন যে লিড না করলে হয়তো সাস্টেইনেবল বিল্ডিং হয় না। এটা আসলে ভুল কথা। সাস্টেইনেবল বিল্ডিং ডিজাইন, ইউ ক্যান ডিজাইন সামথিং উইচ ইজ সাস্টেইনেবল, মোর সাস্টেইনেবল দ্যান আ লিড সার্টিফিকেট। মানে লিডটা করলে পরে অ্যাট এ গ্ল্যান্স the end user or the decision maker can understand okay, this is lead. But এটার কিছু নেগেটিভ সাইড আছে, ইন দ্য সেন্স যে যেহেতু এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আসা, অনেক কিছুই এখনও আমাদের মানে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য হয়নি। এটা তো কাস্টমাইজ হয়তো করার দরকার আছে এখনই আর কি। একটা এক্সাম্পল আমি দিই, আমরা একটা লিড সার্টিফাইড বিল্ডিংয়ে যেরকম ছিল যে টেম্পারেচার ইন দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট উইল বি 24.5 ডিগ্রি সেলসিয়াস। 24.5-এ আসলে গরমের দিনে এখনও আমি যেখানে এসিতে দেখতে পাচ্ছি যে 22 ডিগ্রি আমরা যেখানে বসে আছি, উইচ ইজ কমফোর্টেবল। বাট এর থেকে বাড়লে পরে কিন্তু আর সামারে আর কোনো কাজ করা কমফোর্টেবল হবে না। এখন লিড এটা বলে দিয়েছে, আমরাও তাই করে দিয়েছি, অ্যান্ড এন্ড ইউজার ইজ নট হ্যাপি। সো আমাদের আবার রিভাইজ করে ওটাকে টেম্পারেচার কমাতে হচ্ছে। কথাটা আমি এই জন্য বললাম যে লিডকে কি কাস্টমাইজ করা হয়েছে এই সাবকন্টিনেন্ট কিংবা বাংলাদেশের কনটেক্সে? অ্যাকচুয়ালি লিড প্রথমে রেটিং সিস্টেমটা চালু হয়েছিল ইউএসএ বেসড। তো তখন ওদের 90s-এ প্রথম সেট আপটাই ছিল ইউএসএর বিভিন্ন স্টেটে কীভাবে এই রেটিংটা কাজ করবে। পরবর্তীতে ওরা যেটা করে, যখন পৃথিবীর 169টা দেশে এখন প্র্যাকটিস হচ্ছে, তখন ওরা যেটা করে এটাকে ইউনিভার্সালভাবে তৈরি করে। সেখানে প্রত্যেক বছর ওদের রিসার্চ থাকে, অ্যামেন্ডমেন্ট থাকে, যেখানে আমাদের কাছ থেকে কমেন্ট নেওয়া হয় যে আপনাদের কি সমস্যা হচ্ছে, অসুবিধা কোনো পয়েন্টে আমাদের নেগোশিয়েট করতে হয় কি না। বিকজ ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন নেগোসিয়েশন। এখানে ওদের অনেকগুলো অপশন থাকে। ইটস নট দ্যাট যে আপনি যেটা বললেন টেম্পারেচারের ব্যাপারটা, এটা ডিপেন্ড করে নেগোসিয়েশনের উপর আমি কীভাবে ওনাকে ইমপ্রেস করছি। এখানে একটা অপশন আছে যে আমি যদি টেম্পারেচার, বাইরের টেম্পারেচার যে এভারেজ টেম্পারেচার আছে সেখান থেকে 4 to 5 ডিগ্রি কম থাকতে হবে ইনডোরে, আমি সেটা মেকানিক্যালি করতে পারি, মেকানিক্যাল ওয়ে ছাড়াও করতে পারি, মিক্সড মোডেও করতে পারি। তো সেক্ষেত্রে দেয়ার ইজ আ ওয়ে যে অ্যাকচুয়ালি আর্কিটেকচার এবং যে ইঞ্জিনিয়ারিং সিস্টেম, পাশাপাশি লিডের যে প্রফেশনাল আছে তাদের মিলে অ্যাকচুয়ালি নেগোশিয়েট করতে হয় ইউএসজিবিসি অথরিটিকে, যে আমরা কেন এটা চাচ্ছি এবং কেন এটা সাস্টেনেবল অ্যাসপেক্ট থেকে আমাদের দেশের জন্য জরুরি। এই জায়গাটা আসলে আমরা, যেহেতু আমাদের এখানে ফিল্ডটা অত বেশি গ্রো করে নাই, লিড এপি খুব কম, সো এই জায়গাটা এখনও আসলে একটু বাধা রয়ে গেছে। বাট ইউএসজিবিসির সাথে আমার কথোপকথন যতবার হয়েছে, দে আর ভেরি উইলিং টু মানে এফোর্ট, যে ওকে ডুইং এফোর্ট, যে ঠিক আছে আপনি আপনার মতো করে আমাকে নেগোশিয়েট করেন, দেন উই ক্যান গিভ ইউ দ্য পয়েন্টস অ্যান্ড উই ক্যান গিভ ইউ অল দ্য সাপোর্ট
তো সেক্ষেত্রে আমাদের লোকাল কিছু রিসার্চ আসলে দরকার, যেটা আপনি বললেন যে খুবই Exactly so. And social research. হ্যাঁ, অফকোর্স, যে আমরা যে জায়গাগুলো তৈরি করছি এটার আসলে ইম্প্যাক্টটা কি হচ্ছে এটার কিছু রিসার্চ থাকা দরকার। আদারওয়াইজ আমি যদি মুখের কথায় বলি তাহলে কিন্তু কনভিন্স করাটা খুব কঠিন হয়ে যায়। তো আমাদের সাস্টেনেবল ইস্যুগুলো নিয়ে যেমন এখন চিন্তা করা শুরু হয়েছে, আপনারা চিন্তা করছেন, আমরা চিন্তা করছি। সো ইন ফিউচার মেবি দেয়ার উইল বি সাম ওয়েজ যেখানে আমরা কিছু রিসার্চ পাবো, যে জায়গা যে বিল্ডিংগুলো এখন হচ্ছে সেগুলো 10-15 বছর ইউজ হয়ে যাওয়ার পরে সেগুলোর কি অবস্থা, কি ইম্প্যাক্ট, এবং সেই হিসাবে আমরা কিভাবে লিডের রেটিং এগুলোকে অ্যাড্রেস করতে পারি। সেই রিসার্চ তো অ্যাকচুয়ালি আমাদেরই করতে হবে, কিংবা অবশ্যই, তোমাদেরই করতে হবে না? অফকোর্স মানে একাডেমি যারা আছে তাদের হয়তো এখানে ইনভলভ করা যেতে জি, পারে, বাট প্র্যাকটিশনার সাইডটা আমাদেরই করতে হবে, অ্যান্ড ইট হ্যাজ টু বি কাস্টমাইজ উইথ আওয়ার অফকোর্স এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্ট। আমাদের এনভায়রনমেন্ট, যেটা অতি জরুরিভাবে দরকার। এবং আই থিঙ্ক ইউ ক্যান টেক এ লিড দিতে পারো আর কি, ইউ ক্যান টেক এ লিড অফ দ্য লিড। অনেকবারই কথাটা হচ্ছে সাস্টেনেবিলিটি। জি। সাস্টেনেবিলিটির ঠিক যাওয়ার আগে আমি সাস্টেনেবিলিটি বলতে যা বুঝি, কিংবা সিনিয়র আর্কিটেক্ট যারা আমার সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে যা বুঝতে পেরেছি, যে ওয়েন ইউ আর চেঞ্জিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ এরিয়া, হ্যাঁ, ওখানে ধরো আগে কোনো কিছু ছিল না, কিংবা একটা দোতলা বাড়ি ছিল, কিংবা একটা কুড়ে ঘর ছিল, এই ধরনের একটা কিছু, অনেক গাছগাছরা ছিল। সেদিনে আমি একটা জায়গা দেখতে গিয়েছিলাম, সামনে একটা সুন্দর ওয়াটার বডি আছে, পুকুরের থেকেও ছোট, অনেক গাছপালা আছে, মানে ওখানে এমনি বসে থাকতেও ভালো লাগে। হ্যাঁ, সেইখানে আমি যখন পুরা ওই জিনিসটাকে চেঞ্জ করে একটা কংক্রিট জাঙ্গলে দিয়ে যাব, যতই আমি আর্টিফিশিয়াল বলতে মানে আলাদাভাবে গাছপালা লাগাই, ওই পরিবেশটা কিন্তু ফিরিয়ে আনাটা ইজ ডিফিকাল্ট। বাট ফিরিয়ে আনা সম্ভব তোমাদের মতো যারা এই নেচার এবং প্র্যাকটিক্যাল ইউজ দুইটা নিয়ে একসঙ্গে সামঞ্জস্য করো তাদের পক্ষে। তো সাস্টেনেবিলিটি বলতে আমি যেটা বুঝতে পারলাম, যে আমি নেচার থেকে যতখানি নিয়ে নিচ্ছি অ্যাটলিস্ট আবার ততখানি তাকে ফেরত দিতে হবে। অবশ্যই। Otherwise, nature will be very upset on you and it will take a revenge on you. But if you give it back or give it back 2 times, 3 times, তাহলে nature will also reward you. অবশ্যই। হ্যাঁ, ন্যাচারাল সিস্টেম কিন্তু জি। একটা রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টের ভাবেই চলে, এবং সেটাই হলো সাস্টেনেবল হতে হবে। সেটাকেই সাস্টেনেবিলিটি বলছি আর কি, যেটা সাস্টেন করছে। আগে যেরকম ছিল আর একভাবে এখন দেখছি, কিন্তু আগের জিনিসগুলি পুরোপুরি বাড়ছে, তার থেকে বেশি বাড়ছে। তো তুমি অলরেডি অনেক কিছু বলে ফেলেছ এর কথার মধ্যেই, তারপরেও যদি আমার সঙ্গে একমত হও বলতে পারো, কিংবা আমার থেকে আলাদা হলেও বলতে পারো। গ্রিন বিল্ডিং বা সাস্টেইনেবল বিল্ডিং, যেটাকে আমরা বাংলায় পরিবেশ বান্ধব বিল্ডিং বলি, সেটা ধারণাটা আসলে আসে আপনি যেই উদাহরণটা দিলেন, যে ডেফিনেশনটা বললেন, এটা থেকে। প্রথম কথাই হলো যে আমি যেই ল্যান্ডটা নিয়ে কাজ করছি বা যে স্পেসটা নিয়ে ডিজাইন করছি এবং কনস্ট্রাকশন করছি, সেটার যে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টগুলো, আলো, বাতাস, মাটি, পানি, যা এই জিনিসগুলোকে আমরা আমার যেই কোয়ালিটিটা আছে সে কোয়ালিটি থেকে ডিগ্রেডেশন হবে না, সেটাই থাকবে, পারলে সেটা থেকে বেটার হবে। এটা হলো প্রধান কনসেপ্টটা। কিন্তু এটার একটা অ্যাডিশনাল অ্যাসপেক্ট যদি আমি বলি, যেটা লিড থেকে আসে, যে সাস্টেইনেবল বিল্ডিংয়ের ডেফিনেশনে অ্যাড হয়ে যায় তখন এনার্জি এফিসিয়েন্সি, ওয়াটার এফিসিয়েন্সি, ওয়েস্ট রিডাকশন বা রিইউজ অফ ম্যাটেরিয়াল ওর কার্বন এমিশন রিডাকশন। সো এই যে অ্যাসপেক্টগুলো এটার সাথে চলে আসে। পাশাপাশি ইনডোর এনভায়রনমেন্ট কোয়ালিটি কেমন হবে, লোকেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন কেমন হবে, একটা মানুষ যে ব্যবহারকারী উনি এখানে রিজিনাল যে অ্যাসপেক্টগুলো আছে এগুলো নিয়ে কীভাবে এই ডিজাইনটা হবে তার জন্য, এই ইস্যুগুলো যখন অ্যাড হয়ে যায় তখন আমরা এটাকে ওই যেটা বলি যে সাস্টেইনেবল বিল্ডিং প্রপার ডেফিনেশনটা আসতে পারি আর কি। এই কঠিন বিষয়গুলো আসলে আমরা দেখে আর্কিটেক্টদের মানে জন্য জিনিসগুলি বাই ওয়ার্ডে শুনতে অনেক কঠিন লাগছে, বাট তোমরা প্রফেশনালরা যখন করো তখন কিন্তু এটাকে অনেক সহজ করে ফেলো। জি অবশ্যই। আর আমরা ইউজাররা যখন সেটা ব্যবহার করতে যাই তখন অতটা বুঝতেই পারি না, জি বাট ভালো লাগে জি জি যে your home is in love with you অফকোর্স। because you feel comfortable
by the home, not by any person. জি So that means nature is rewarding you. What you have taken away from the nature, you have given more than that. এটাই তো। জি তো এই সঙ্গে আর একটা জিনিস আমরা ডেভেলপার বলো, বিল্ডার বলো, আমরাও খেয়াল করি না। নেবারহুডে যারা আছে ওনারা শুধু কষ্টটা খেয়াল করেন, কিন্তু যেটা ওনারা রিয়েলাইজও করেন, হয়তো কিছু বলেন কিংবা কিছু বলেন না, বাট দায়িত্বটা কিন্তু আমাদের কিংবা যারা ইভেন ডিজাইন করে তাদেরও। সেটা হচ্ছে যে কনস্ট্রাকশনের সময়ও একটা সাস্টেনেবিলিটি আছে। জি কনস্ট্রাকশনের সময়ও পাশের বাসার কিংবা পাশের আশেপাশের মানুষজনের কতটুকু ডিস্টারবেন্স কম করে তুমি একটা স্ট্রাকচারকে দাঁড় করিয়ে নিয়ে আসতে পারছো, এবং ওটা শেষ হয়ে যাওয়ার পর তাদের কাছেও কত ভালো লাগছে, সে অ্যাসপেক্টও আমাদের একটু চিন্তা করা উচিত। এই ব্যাপারে তুমি যেহেতু এই সাস্টেনেবিলিটির, এনভায়রনমেন্ট এবং নেচারের সঙ্গে কাজ করো, তোমার কি মতামত? স্পেশালি তুমি কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের সঙ্গে যেহেতু কাজ করো। তো এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আসলে আমাদের এখানে আমরা অ্যাজ এ প্রফেশনাল যখন কাজ করি, হয়তো ডিজাইনটাকে মনে করি যে একজন আর্কিটেক্ট মেবি হি ইজ ডুইং এভরিথিং, বাট কনস্ট্রাকশনের সময়টাকে সাধারণ মানুষরা হয়তো বা এটাকে একটু অপছন্দই করেন, বিশেষ করে আশেপাশের মানুষজন, যে কনস্ট্রাকশন খুবই খারাপ একটা কাজ, অনেক ধুলাবালি অ্যান্ড আদার্স। এটার পেছনে যে একটা বিশাল যজ্ঞ বা এটার পিছনে যে একটা বিশাল কেয়ারের ব্যাপার আছে, এবং যিনি বানাচ্ছেন এবং যারা ডিজাইন করছেন, বোথ পার্টির একটা বিশাল যত্ন এই প্রজেক্টের কনস্ট্রাকশন ফেজে থাকে, যেটা আসলে আমরা পরিবেশের যত্ন বলি, বিল্ডিংটার যত্ন বলি, এবং এটা অ্যাকচুয়ালি ইউজারকে যেটা দিবে সেই যত্নটা থেকেই কিন্তু ওই কাজটা সাকসেসফুল হয়। যখন ইউজার 10-15 বছর 20 বছর থাকলেও মনে করেন যে বিল্ডিংটা কত নতুনের মতো লাগছে, যত্নটার উপরেই কিন্তু নির্ভর করে। তো ওই জায়গাটা আমরা হয়তো একটু ভ্যালু কম দিই সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে বললে। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমি কনস্ট্রাকশন ম্যানেজমেন্টও করি, তো দেখা যাচ্ছে কনস্ট্রাকশন সাথে সাস্টেনেবিলিটি ইস্যুটার একটা বিশাল বিশাল লিঙ্ক আছে। লিঙ্কটা কেমন? ধরেন আমরা একটা টপসয়েল নিয়ে কাজ করব, আমরা একটা ল্যান্ডস্কেপ করব এখানে একটা জায়গায়, বা একটা এক্সিস্টিং গাছ আছে, যে গাছটাকে আমি রক্ষা করে বিল্ডিংটা বানাবো। সেক্ষেত্রে আমাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্ল্যানিংটা ওইভাবে করতে হয় যে আমার ট্রাকটা এমনভাবে ঢুকবে যেন গাছটার কোনো ক্ষতি না হয়, যেন যেই জায়গায় আমি ল্যান্ডস্কেপ করবো ওই জায়গার মাটিটাকে আমি হয়তো একটু প্রিজার্ভ করে রাখছি, যাতে টপসয়েলটা আমি আবার প্রেজেন্ট করতে পারি এখানে, যাতে এই লোকালিটির যে গাছগুলো হওয়ার কথা সেই গাছগুলো এখানে হয়। সো আমি কিন্তু অ্যাকচুয়ালি ইন আ ওয়ে টেকিং ব্যাক দ্যাট এনভায়রনমেন্ট ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ড। অ্যাবসলিউটলি। সো এবং একই সাথে আমরা রিইউজ করছি, যাতে আমার বেশি ওয়েস্টেজ তৈরি না হয় কনস্ট্রাকশন সাইট থেকে, যাতে এই কনস্ট্রাকশন ওয়েস্টগুলো কিন্তু আবার ল্যান্ডফিলে গিয়ে পরিবেশের ক্ষতি করছে। তো আমরা কি করছি, অনেক সময় আমরা মেশিন কাট গ্লাস ইউজ করছি, মডিউলার গ্লাস ইউজ করছি, যেগুলো ফ্যাক্টরি থেকে কাট হয়ে আসছে। এখানে এসে আমরা কোনো কিছু ওয়েস্টেজ তৈরি করছি না, মেটালগুলো আমরা ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি। তো এতে কিন্তু আমরা কিন্তু পরিবেশকে ইন আ ওয়ে হেল্প করছি। অনেক সময় আমরা মনে করি যে আমার একটু কস্ট বেশি লেগে যাচ্ছে, কেন, আমি তো এখানেই করতে পারি। বাট হয়তো সাধারণের পার্সপেক্টিভ থেকে ওনারা মনে করেন যে এখানে করলে হয়তো খরচ কম হতো। বাট আমরা কিন্তু ওটা চিন্তা করছি না, আমরা চিন্তা করছি পরিবেশের কথা, আমরা চিন্তা করছি যে ফিউচারে যেন এই যে এনভায়রনমেন্ট পলিউশনটা আপনার ওয়েল্ডিং থেকে আদার্স থেকে হচ্ছে, এটা যত কম করা যায়। সো আমরা অ্যাসকাস যে কাজটুকু সাইটে না করলেই না, সেটা করে বাকি জিনিসগুলো কিন্তু নিয়ে আসছি, এনে শুধু বসাচ্ছি ইনস্টলেশন, যাতে আমার এই যে আশেপাশের পরিবেশটার বাতাসটা দূষিত না। অর্থাৎ পি ফ্যাব্রিকেট করে এনে ওখানে বসিয়ে দিয়ে জাস্ট ইনস্টল করা, এবং সেই সঙ্গে সঙ্গে ওখানে যা যা জিনিস ছিল সেই জিনিসগুলিকে যত কম ডিস্টার্ব করা যায়, তাতে করেই তোমার এবং নেবারের দুজনেরই মানসিক এবং শারীরিক শান্তি থাকবে আর কি। এবং সেটা থাকলে পরেই যখন জিনিসটা শেষও হয়ে যাবে, তারপরও মনে হয় যে আরে এটা তো সেদিনও এরকম ছিল, আজকে এরকম সুন্দর হয়ে গেছে, আরও ভালো লাগছে। ভেরি কারেক্টলি সেড। সেখানে আমি অন্যান্য অনেক দেশের থেকে সিঙ্গাপুরের সঙ্গে আমি সবসময় একটু তুলনা করি আর কি, বিকজ ওখানে আমাদের সবারই যাওয়া আসা বিষয়, কাছের দেশ।
বাট এটা ফলো করছে অন্য দেশও, আমরাও ফলো করছি এখন এখানে। সেটা হচ্ছে যে পুরা প্রজেক্টটাকে একেবারে ঢেকে রাখা জি কনস্ট্রাকশনের সময়, এবং অ্যাজ ইউ সেড সবই কিছু প্রিফেব্রিকেট করে এনে এমন সময় লোডিং আনলোডিং করা যে সময়টায় অন্য মানুষ খেয়ালই করতে পারে না। এবং সেটারও একটা সিস্টেম আছে কিন্তু, হ্যাঁ, তুমি একটা জিনিস হেডলোড মানে মাথার থেকে ফেললে পরে ধাপ করে আওয়াজ আওয়াজ হয়, সেটাকে একটু মেকানাইজ ওয়েতে কিংবা সেমি মেকানাইজ ওয়েতে না হলে পরে ওই আওয়াজটা আর হয় না। তাতে করে আওয়াজ ইজ এ বিগ বিশাল বিশাল একটা জিনিস। তো আমরা ওই জুতা আবিষ্কারের মতো এখন ট্রেন চলে গেছে যে আমরা সব একেবারে ডবল গ্লাস দিয়ে সেপারেশন করে বন্ধ করে দেবো, সো বাইরের আওয়াজ আর ভিতরে আসবে না। সেটা তো সবার পক্ষে করা সম্ভব না। রাদার দ্যান দ্যাট আমরা বাইরের আওয়াজগুলিকে যত কমিয়ে নিয়ে আসতে পারি, গাড়ির হর্নের কথাটা এখন আমি আসছি না, এর আগের বার বলেছি, বাট সেই সঙ্গে সঙ্গে আমাদের কনস্ট্রাকশনেরও যে আওয়াজগুলিকে কমিয়ে আনা যায়, ডেফিনেটলি কমিয়ে আনা যায়, সেটার প্রতি আমাদের একটু চেষ্টা রাখতে হবে। অবশ্যই অবশ্যই। আর এই জায়গায় আমি একটা ইস্যু বলবো, সেটা হলো যে ওয়েস্টের ব্যাপারটা, যে ওয়েস্ট আমরা সাইট থেকে, কনস্ট্রাকশন সাইট থেকে কতটা কমে আনছি এখন। এটা কিন্তু আসলে আমরাও তো যারা ডিজাইন করি বা আপনারা কনস্ট্রাকশন করেন আমরা বুঝি, বাট হয়তো আমরা ইউজারদের বুঝাতে পারি না এই জিনিসটাকে। আসলে আমার মনে হয় আমরা যদি চেষ্টা করি যে ইউজারদের মধ্যেও যখন উনি ইউজ করবেন বিল্ডিংটা, তখনও ওয়েস্টটাকে কমিয়ে নিয়ে আসা এবং এটাকে রিইউজ করে ফেলা, এইটাকে যদি একটু ইন্ট্রোডিউস খুব সুন্দর কথা বলেছে, ওয়েস্টকে রিসাইকেল করা। ওয়েস্টকে রিসাইকেল করলে পরে মানে আর্থিক সাশ্রয় হয়, ইন দ্য সেম টাইম ওই প্রসেসটার ভিতর দিয়ে অনেক ডিস্টারবেন্সগুলিকে দূর করা যায়। তো আমরা মনে হয় যে বেশ অনেকক্ষণ ধরে গল্প করলাম আজকে। আমরা নেক্সট সেশনের সময় আরও এটাকে এলোপারেট করব, বাট এখান থেকে টেক অ্যাওয়ে আমি কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট পেলাম। সেটা প্রথমে হচ্ছে যে আমরা নেচারকে যা নেব তা ফেরত দেবো, অর্থাৎ গাছপালা যত কিংবা ওখানে যা যা ছিল আলো বাতাস, সেগুলিকে আবার ফিরিয়ে দিতে হবে ন্যাচারালি। আর যেটুকু ন্যাচারালি পারবো না সেটুকু আমরা স্মার্ট ওয়ে হোমের ব্যবহার করে সেইভাবে আবার ওটাকে ফিরিয়ে দেব। এবং তারপরে আসছে আমাদের যে আমরা কনস্ট্রাকশন করার সময় আমাদের যে ডিস্টার্বগুলি হয় নিজেদের এবং নেবারদের জন্য, সেটার প্রতি আমরা খেয়াল রাখবো। অ্যান্ড ফাইনালি যেটা হলো যে বিল্ডিংটা এমনই হবে যেটা আজকে যে অবস্থায় ব্যবহার করা যাচ্ছে, যখন পরিবেশ অনেক চেঞ্জ হয়ে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তন আসবে 20-25 বছর পরে, তখনও যেটা ওই সময়ের সঙ্গে কন্টেম্পোরারি হয় বা সামঞ্জস্যপূর্ণ হয়, তাই না? এবং মেনটেন্যান্সের বেলায় আমার নতুন নতুন জিনিস যদি আমরা মেনটেন্যান্স লাইক ওয়াটার পাইপস অ্যান্ড আদার থিংস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস, এগুলি যখন আমরা চেঞ্জ করব তখনও যেন কোনো প্রবলেম না হয়। এই তো তো ইনশাল্লাহ ঠিক আছে, তোমার সাজেশন আমরা মনে রাখবো এবং আশা করি যে আমাদের সঙ্গে যারা কাজ করেন, আমাদের মতো যারা কাজ করেন, এগুলি মাথায় রেখে করলে পরে উই ক্যান হ্যাভ এ বেটার ডেভেলপমেন্ট সিস্টেম। অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ আবার দেখা হবে। বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই, এই সেশনের পরবর্তী আরেকজন অতিথিকে নিয়ে আপনাদের কাছে আসব, এই বলে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।